প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে আছি। তোমরা যারা প্রথম বর্ষে আছো, গত ক্লাসে বা গত লেকচারে অর্থাৎ লেকচার 44-এ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস শুরু করেছি। যেহেতু বোর্ড থেকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো অ্যাসাইনমেন্ট বেসিস ক্লাস আমরা গত লেকচার থেকে শুরু করেছি। আজকে আমরা লেকচার 45 করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসার হিসাব অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2 এই চ্যাপ্টারটা শুরু করেছি। সেই অংশীদারি ব্যবসায় সম্পর্কে বা অংশীদারি ব্যবসার হিসাব সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়েছি। লাভ লোকসান বন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেই নমুনা ছকটার উপর আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করেছি বা বুঝিয়ে দিয়েছি বই থেকে। আশা করি যে টপিক নাম্বারগুলো আমি তোমাদের বাসায় পড়তে বলেছিলাম সেগুলো পড়েছো, কারণ সঠিকভাবে অ্যাসাইনমেন্টটা করার জন্য এবং তোমাদের জানার জন্য এই চ্যাপ্টার অঙ্কগুলো সঠিকভাবে করার জন্য লাভ লোকসান বন্টন হিসাবটাই মেইন। এরপর আমাদের অংশীদারদের মূলধন হিসাব করতে হবে, সেক্ষেত্রে দুইটা পদ্ধতি মেনটেন করতে হবে। সেগুলো আমরা পরবর্তী লেকচারে হয়তো আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমি যেহেতু লাভ লোকসান বন্টন হিসাবের ছকটা তোমাদের শিখিয়ে ফেলেছি বই থেকে, সেটা তোমাদের টপিক নাম্বার কত ছিল তোমরা জানো। তোমাদের টপিক নাম্বার ছিল 2.17, যেখানে লাভ লোকসান বন্টন হিসাব তৈরির পদ্ধতি এবং নমুনা ছক দেওয়া আছে। সেই ছকটা সামনে রেখে আমি তোমাদের বলেছিলাম যে বাসায় একটু একে প্র্যাকটিস করবে, ছকের ভিতরে লেখাগুলো কোন দিকে বসাতে হয়, কিভাবে শুরু করতে হয় সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তো সেইভাবে হয়তো তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। তো এই লাভ লোকসান বন্টন হিসাবটা প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা যাবে সেটার উপর ভিত্তি করেই বা এই কথাটা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য একটা সৃজনশীল অঙ্ক করাবো। যে অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণ থেকে আমি নিয়েছি। উদ্দীপকটা অনেকখানি অ্যাসাইনমেন্টের প্রশ্নের মতো মিলে যায়, কিন্তু হুবহু কোনো প্রশ্ন বা উদ্দীপক যেটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেরকম হুবহু কোনো প্রশ্ন বা করণীয় কিন্তু বইয়ের কোনো উদাহরণে নেই। তাই তোমরা যারা অ্যাসাইনমেন্ট করে ফেলেছো, আমি জানি না করেছো কিনা, যারা অ্যাসাইনমেন্ট করছো তারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়তো অনেকে ঘাটাঘাটি করেছো, উদাহরণগুলো দেখেছো বা অনুশীলনগুলো দেখেছো, কিন্তু সেখানে কোথাও কিন্তু অ্যাসাইনমেন্টের মতো হুবহু কোনো প্রশ্ন দেওয়া নেই। অ্যাসাইনমেন্টের উদ্দীপকে কিছু সংযোজন বিয়োজন করে একটা প্রশ্ন করা হয়েছে, আর সেখানে করণীয়গুলো বইয়ের কোনো উদাহরণের সাথে কিন্তু মিলে না। তাহলে তোমরা শুধুমাত্র আন্দাজে বা নিজের একটা ধারণা করে কোনো একটা উদাহরণের উদ্দীপক অ্যাসাইনমেন্টের সাথে মিলে গেল, সেটার উপর ভিত্তি করে তোমরা হুবহু কোনো উদাহরণের সলিউশন কিন্তু কপি করবে না। কারণ কোনো উদাহরণে কিন্তু অ্যাসাইনমেন্টের করণীয় ক খ গ এই তিনটা কিন্তু কোনো উদাহরণে নেই। ঠিক আছে? প্রশ্নটা বা উদ্দীপকটা হয়তো অনেক ক্ষেত্রেই মিলে যায়, 100% না, কিন্তু করণীয়গুলো কিন্তু একটাও মিলে না অ্যাসাইনমেন্টের সাথে। সুতরাং আজকের ক্লাসটা এবং আজকের ক্লাসের পর আমি যদি এই অঙ্কের কোনো অংশ করা বাকি থাকে সেটা পরবর্তী ক্লাসে সমাধান করাবো। তা আজকের ক্লাসটা এবং পরবর্তী ক্লাসগুলো যেগুলো অ্যাসাইনমেন্ট বেসিস সেগুলো তোমরা ভালোভাবে ফলো করে তারপর অ্যাসাইনমেন্টের সলিউশনটা করবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বোঝো। আমি যে অঙ্কটা আজকে তোমাদের জন্য করাতে যাচ্ছি সেটা যেমন তোমাদের একাধারে শেখা হবে লাভ লোকসান বন্টন হিসাবটা কিভাবে করতে হয়, সেই সাথে তোমাদের জন্য হেল্পফুল হবে যে অ্যাসাইনমেন্টের সলিউশনটা তোমরা সঠিকভাবে করতে পারবে। আমি হয়তো হুবহু অঙ্ক করাচ্ছি না অ্যাসাইনমেন্টের মতো, তো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দিয়ে হয়তো করাচ্ছি না, কিন্তু উদাহরণ থেকে একটা প্রশ্ন নিয়েছি যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে অনেকটাই মিলে যায়। সেখানে আমি কিছুটা সংযোজন বিয়োজন করে অ্যাসাইনমেন্টের মতো প্রশ্নটা তৈরি করে এবং করণীয়গুলোতে অ্যাসাইনমেন্টের মতো করে নিয়ে এসে সেটার সমাধান তোমাদের করিয়ে দিচ্ছি, যাতে এই নমুনাটা দেখে বা এই নিয়মটা ফলো করে তোমরা অ্যাসাইনমেন্টের সমাধানটা করতে পারো। তবে অবশ্যই বি কেয়ারফুল। অ্যাসাইনমেন্টে প্রদত্ত নাম, অংশীদারদের নাম এবং টাকার অ্যামাউন্টগুলো কিন্তু এই অঙ্কের সাথে মিলবে না। তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের টাকার অ্যামাউন্ট এবং অ্যাসাইনমেন্টে প্রদত্ত অংশীদারদের নাম ইউজ করে কিন্তু সলিউশন করবে, অ্যাসাইনমেন্টটা করবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আমি তোমাদের জন্য যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা তো করছি, অধ্যায় 2 অংশীদারি ব্যবসায় হিসাব। তোমাদের বইয়ের উদাহরণ 38, যেটা অ্যাসাইনমেন্টের প্রশ্নের সাথে অনেকটা মিলে যায়, কিন্তু সেটা তোমরা পাবে তোমাদের 2020 সংস্করণ
বই, যেটা দ্বিতীয় পত্র বই 248 পৃষ্ঠা পাবে। ঠিক আছে, আমি আমার বই থেকে এই অঙ্কটা করাচ্ছি, তোমাদের সামনেও নিশ্চয়ই বইটা আছে। সেখানে যে প্রশ্নটা আছে উদাহরণ 38, উদ্দীপকটা আছে, উদ্দীপকটা আমি আগে পড়ি, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আমি কি কি সংযোজন করছি বা কি কি অংশ বাদ দিচ্ছি বা করণীয়গুলো কি কি নিচ্ছি, প্রশ্নটা পড়ার পর আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। 38 নাম্বার, এখানে প্রথমেই বলা আছে একাধিক অংশীদার কর্তৃক একজন অংশীদারকে প্রদত্ত নিশ্চয়তা সংক্রান্ত। তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো এমন হয়, আমরা জানি যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত দেয়া থাকে, অর্থাৎ চুক্তিপত্রে লেখা থাকে অংশীদারগণ এই এই অনুপাতে বা যে যে অংশীদার মিলে একটা অংশীদারি ব্যবসায় গঠন করে তারা এই এই অনুপাতে এত অনুপাত এত অনুপাত এততে তারা তাদের মুনাফা বন্টন করতে পারবে। অংশীদারদের প্রশ্ন যখন তোমরা পড়বে উদাহরণগুলো, তখন দেখবে যে মুনাফা বন্টনের অনুপাত শুরুতে দেয়া থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কখনো কখনো যদি দুই বা ততোধিক অংশীদার মিলে একটা কারবার গঠন করে, সেক্ষেত্রে কখনো কখনো কোনো একজন অংশীদার বা যৌথভাবে দুইজন অংশীদার মিলে কখনো কখনো অন্য একজন অংশীদারকে মুনাফা বন্টনের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে যে তোমার মুনাফা তুমি বছর শেষে এত টাকার কম পাবে না, তার মানে তুমি এত টাকা পাবে বা এত টাকার বেশিও পেতে পারো। ঠিক আছে, তার মানে তোমার মুনাফার পরিমাণ এত টাকা হবে। এটা হচ্ছে একটা নিশ্চয়তা। একজন অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দেয় যে তুমি বছর শেষে তোমার মুনাফার পরিমাণ এত টাকা হবে, এর কম হবে না। এই নিশ্চয়তাটা যখন দেওয়া হয় সেই অঙ্কটাকে তখন বলা হয় যে নিশ্চয়তা বা প্রত্যাভূতির অঙ্ক। ঠিক আছে, একজন অংশীদার আরেকজন অংশীদারকে মুনাফার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে। সেই ক্ষেত্রে এই নিশ্চয়তার ক্ষেত্রে যে কাজটা করা হয় যে যখন যে অংশীদার নিশ্চয়তা প্রাপ্ত হয়েছে যে সে এত টাকা মুনাফা পাবে বছর শেষে, যে এই নিশ্চয়তাটা পেয়েছে, তখন তার আনুপাতিক হারে যখন মুনাফা বন্টন করা হয়, তখন যদি দেখা যায় যে সে যে নিশ্চয়তাটা পেয়েছিল মুনাফা পাওয়ার কথা হয়েছিল, যেমন ধরো 10,000 টাকার কম সে মুনাফা পাবে না, এমন একটা নিশ্চয়তা সে অন্য অংশীদারদের কাছ থেকে পেয়েছে, কিন্তু বছর শেষে তার মুনাফা বন্টনের অনুপাত অনুযায়ী সে যখন মুনাফাটা বন্টন করে, লাভ লোকসান বন্টন হিসাবে লাস্টের ব্যালেন্সে আমরা দেখব, যদি তখন তার 10,000 টাকা মুনাফা না হয়, তার কম যদি হয়, ধরে নেই যে 7,000 টাকা সে তার আনুপাতিক হারে মুনাফা হলো নির্ণয় করার পর, তাহলে তার পাওয়ার কথা ছিল 10,000 নিশ্চয়তা অনুযায়ী, অন্য অংশীদার তাকে নিশ্চয়তা দিয়েছে বা অন্য দুইজন অংশীদার মিলে তাকে নিশ্চয়তা দিয়েছে, তখন যতটুকু সে কম পেয়েছে 10,000-এর কম, ধরে নেই তার বন্টন করার পর 7,000 টাকা এসছে, এক্ষেত্রে তার 10,000 টাকা বানানোর জন্য আরো 3,000 টাকা কিন্তু এখানে কম আছে। এই যে 3,000 টাকা কম বা ঘাটতি, এই 3,000 টাকা তখন কাদের কাছ থেকে পূরণ করা হবে? যারা তাকে নিশ্চয়তা দিয়েছে অথবা যে অংশীদার তাকে নিশ্চয়তা দিয়েছে, অর্থাৎ যে নিশ্চয়তা দেয় তার কাছ থেকে তখন আনুপাতিক হারে ওই ঘাটতির অংশটুকু পূরণ করা হয়। অর্থাৎ যাকে নিশ্চয়তা দেওয়া হয় সে ততটুকুই পাবে, যতটুকু নিশ্চয়তা দেওয়া হয় ততটুকুই পাবে। যদি তার চেয়ে কম পায়, ক্যালকুলেশন করার পর যদি দেখা যায় যে না, যতটুকু নিশ্চয়তা দেওয়া হয়েছিল তার চেয়ে কম এসছে বন্টনযোগ্য মুনাফাটা বা মুনাফা পেয়েছে, তখন যারা নিশ্চয়তা দিয়েছিল বা যে নিশ্চয়তা দিয়েছিল তাদের মুনাফা থেকে তখন ওই ঘাটতি অংশটা বা কম অংশটা পূরণ করা হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সেটা দেখবো। আমি প্রথমেই একটু বিষয়গুলো বুঝিয়ে নেই, কারণ এগুলো আমরা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে কোনো ক্লাস করিনি, আমরা শুধু একটা ক্লাস করেছি, তাই বিস্তারিতভাবে একটু না বুঝিয়ে নিলে তোমরা হয়তো অঙ্কের সলিউশনটা ভালোভাবে বুঝবে না। তাহলে চলো আমরা এখন প্রশ্নে চলে যাই। আর প্রশ্নে যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করার সময় তোমরা বিস্তারিত বিষয়গুলো আরো নিজেরাই ভালোভাবে বুঝে নিতে পারবে। আমি যখন গণনাগুলো দেখাবো, লাভ লোকসান বন্টন হিসাবটা যখন করব, তখন তোমরা নিজেরাই অনেকটা বুঝে নিতে পারবে। এখানে বলা আছে ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তাদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে 3:2:1, অর্থাৎ তারা এই অনুপাতে ব্যবসায় যে হিসাবকাল শেষে যে নিট লাভ হয় বা যদি কোনো লোকসান হয়, তারা এই 3:2:1 অনুপাতে তারা 3 জন নিজেদের মধ্যে বন্টন করে নেয়। ঠিক আছে, লাভ হোক লোকসান হোক। আর এখানে যে 3 জনের নাম ইউজ করা হয়েছে, ইমন, রাজন ও মোহন, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু আবু, বাবু এবং লাবু নামে ইউজ করা হয়েছে, তোমরা সেই নামগুলাই ফলো করবে। আমি শুধু একটা নমুনা বা নিয়মের অঙ্ক করাচ্ছি যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনটা করতে সহায়ক হবে। 2016 সালের 1 জানুয়ারি তারিখে, সময়টাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, এখানে 2016 বলা হয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্টে কোন সাল বলা হয়েছে আমি খেয়াল করিনি, সেই সাল ধরে কিন্তু তোমরা অঙ্ক করবে বা প্রয়োজন অনুযায়ী যদি কোনো ক্যালকুলেশন করতে হয় সেই সময়টা ধরে কিন্তু তোমরা কাজ করবে। 2016 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল ইমন 2,50,000 টাকা,
রাজন 2 লাখ টাকা এবং মোহন 1,50,000 টাকা। এটা তাদের প্রারম্ভিক মূলধন ছিল। এটা কিন্তু তাদের নতুন ব্যবসায় না। এখানে এটা বলা নেই যে তারা এই টাকা মূলধন নিয়ে একটা নতুন অংশীদারি কারবার গঠন করে, এটা কিন্তু বলা নেই। শুধু বলা আছে যে জানুয়ারি 1 তারিখে তাদের মূলধন এত ছিল। এটা তাদের মূলধনের উদ্বৃত্ত, তাদের কারবারটা হয়তো আগেই গঠন করা হয়েছে। তা না হলে নতুন কারবার হলে এখানে বলাই থাকতো তারা নতুন ব্যবসায় বা নতুন কারবার আরম্ভ করেছে, এটা বলা থাকতো। যেহেতু এখানে মূলধনের টাকা দেওয়া আছে, এটার মূলধনের উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত, আমরা যেটাকে অংশীদারদের মূলধন হিসাব যখন করব এটাকে ব্যালেন্স বিধি হিসাবে দেখাবো। ঠিক আছে। ইমন এবং মোহন তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 5,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক বেতন পাবেন, যা তারা নগদে গ্রহণ করেছেন। এখানে যা তারা নগদে গ্রহণ করেছেন এই উদাহরণের জন্য এখানে হয়তো আমাদের একটা উদাহরণ দেয়া আছে যে কোনো অংশীদার বা কোনো অংশীদারগণ যদি বেতন তারা নগদে উঠিয়ে নেয় বা উত্তোলন করে নেয় ব্যবসা থেকে, যেটা তাদের পাওয়ার কথা, সেই ক্ষেত্রে সেটা লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হয়, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে সেটা দেখাতে হয় না। তাহলে বেতন সংক্রান্ত এই বিষয়গুলো তোমাদের জানার জন্য তোমরা তোমাদের বেতনের বিষয়গুলো টপিক নাম্বার 2.32 তোমরা বেতনের বিষয়গুলো পাবে। ঠিক আছে। বেতন তোমরা যদি জানতে চাও তাহলে যদি বেতন অংশীদারগণ উঠিয়ে নেয় 2.32 বেতন সংক্রান্ত বিষয়। ঠিক আছে। এই চ্যাপ্টারে পাবে যে কোনো অংশীদার বা অংশীদারগণ যদি তাদের প্রাপ্য বেতন কারবার থেকে উঠিয়ে নেয়, সেই ক্ষেত্রে তাদের বেতন কিন্তু যদি লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট করা না হয়, মানে হিসাবভুক্ত করা না হয়, সেই ক্ষেত্রে অংশীদার যে বেতনটা উঠিয়ে নিয়েছে সেটা লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হবে ডেবিট দিকে, কিন্তু সেটার মূলধন হিসাবে আলাদাভাবে সেই অংশীদারের অ্যাকাউন্টে গিয়ে আর অ্যাড হবে না, কারণ বেতনটা তারা উঠিয়ে নিয়েছে, সেটার মূলধনের সাথে কোনো হিসাবে কোনো দেখাতে হবে না। আরো বিস্তারিত ভাবে জানার জন্য এই টপিকটা পড়বে। ঠিক আছে। আজকে করণীয়র জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আলোচনা করব। আচ্ছা, এখানে তোমাদের বলা আছে যে ইমন এবং মোহন তারা যে কাজ করে তাদের জন্য, সেই কাজের জন্য, সার্বক্ষণিক কাজের জন্য তারা মাসিক 5,000 এবং 4,000 করে টাকা পায়। মাসিক বলা আছে। তাহলে আমরা যেহেতু একটা বছরের অঙ্ক করছি, একটা হিসাবকালের অঙ্ক করছি, সেহেতু এখানে মাসিক দেওয়া আছে, তাহলে পূর্ণ বছরের বেতনটা কিন্তু বার্ষিক ধরতে হবে। 12 দিয়ে গুণ করে আমাদের বেতনের অ্যামাউন্টটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে। এখানে তো মাসিক বেতন বলা আছে। আর এখানে বলা আছে যা তারা নগদে গ্রহণ করেছেন, কিন্তু আমি যদি প্রশ্নটা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের মতো করতে যাই, তাহলে নগদে গ্রহণ করেছেন এই অংশটুকু আমাদের বাদ রেখে এই প্রশ্নটা নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা ধরে নেই যে তারা ইমন এবং মোহন তাদের বেতনের অংশ তুলে নেয়নি। তাহলে এখানে দেখো উদ্দীপকে এবং করণীয় ক খ গতে আমি কিছু পরিবর্তন করেছি। সেটা কেন? তোমাদের অ্যাসাইনমেন্টের অঙ্কটা সহজে যেন তোমরা বুঝে সলিউশন করতে পারো, সেজন্য আমি এই উদাহরণ 38 আমি কিছু পরিবর্তন করেছি উদ্দীপক এবং করণীয় ক খ গতে। ঠিক আছে। অ্যাসাইনমেন্টের মতো করে প্রশ্নটা একটু তৈরি করেছি, নমুনা করেছি। তো উদ্দীপকে আমরা ধরে নেই ইমন এবং মোহন তাদের বেতন নগদে গ্রহণ বা উত্তোলন করেননি। এখানে প্রশ্নে বলা আছে যে ইমন এবং মোহন 5,000 এবং 4,000 করে মাসিক বেতন পায়, যা তারা নগদে উঠিয়ে ফেলেছেন, গ্রহণ করেছেন। কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের প্রয়োজনে বা তোমাদের করার প্রয়োজনে আজকের জন্য আমরা ধরে নিব যে ইমন এবং মোহন তাদের বেতন উঠায়নি, কারণ আমাদের অ্যাসাইনমেন্টে এই বেতন উঠিয়ে নিয়েছে বা উঠিয়ে নেয়নি বা ডেবিট করা হয়েছে এমন কোনো তথ্য দেওয়া নেই। তাহলে আমরা ধরে নেব তারা তাদের বেতনটা উঠায়নি। ঠিক আছে। ওইটা ধরেই আমরা অ্যাসাইনমেন্ট করব। আর সেই বিষয়টা নিয়েই আমরা এখানে আজকের উদাহরণের অঙ্কটা সেভাবে করছি। তাহলে এখানে উদাহরণে যেখানে আছে যা তারা নগদে গ্রহণ করেছেন, এই অংশটুকু আমরা ঢেকে রাখি, বা আজকের অঙ্কের জন্য এই অংশটুকু আমরা বাদ রাখি। আমরা ধরে নিব তারা তাদের বেতনটা উঠায়নি, যেটা অ্যাসাইনমেন্টে সেভাবেই করা হয়েছে। তারা তাদের বেতনটা উঠায়নি, কিন্তু সেটা কিন্তু বলা নেই যে তারা তাদের বেতন উঠিয়েছে, এটা কিন্তু বলা নেই। তাহলে আমরা আজকের অঙ্কের জন্য ধরবো ইমন এবং মোহন তাদের বেতন নগদে গ্রহণ করেনি বা উত্তোলন করেনি। তোমরা যখন উদাহরণের প্রশ্নটা উদাহরণের মতো করে পড়বে এবং সলিউশনটা উদাহরণের করণীয় অনুযায়ী করবে, তখন এটা ঠিক আছে। শুধুমাত্র আমি তোমাদের সুবিধার জন্য আমি কিছুটা পরিবর্তন বা পরিমার্জন করেছি। ঠিক আছে। এটা সব সময়ের জন্য না, অ্যাসাইনমেন্টের সুবিধার জন্য। মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। আর প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন ব্যবসা হতে যথাক্রমে 9,000, 5,000 টাকা এবং 5,000 টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন তাদের উত্তোলন করেছেন। এখানে মাসিক উত্তোলনের পরিমাণ দেয়া আছে এবং একটা নির্দিষ্ট করে সময়ের কথা বলা আছে যে প্রত্যেক মাসের শেষ তারিখে।
উত্তোলনের সুদ যখন আমরা নির্ণয় করব, যেহেতু এখানে বলা আছে উত্তোলন আর মূলধনের উপর 5% করে সুদ ধরতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, উত্তোলনের ক্ষেত্রে কখনো বার্ষিক বা পূর্ণ বছরের সুদ কিন্তু ধরা যায় না। যে সুদের হারটা দেয়া থাকবে আমরা সেই সুদের হার নিয়েই ক্যালকুলেশন করব। যদি মাসিক উত্তোলন দেওয়া থাকে সেটা বার্ষিক উত্তোলনে অ্যামাউন্টে ক্যালকুলেশন করে বার্ষিক উত্তোলনে পরিণত করে তারপর মোট অ্যামাউন্টের উপর আমরা উত্তোলনের সুদ ধরবো। যদি উত্তোলনের সুদের হার দেওয়া থাকে সেই সুদের হার অনুযায়ী আমরা সুদটা বের করব, তবে কখনোই আমরা পূর্ণ বছরের সুদ উত্তোলনের উপর ধরতে পারবো না। এটা সব সময়ের জন্য নিয়ম। আমরা যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি সিলেবাসে নেই, সেখানে যদি সেটা করতে যেতাম তাহলে আরো বেশি সুবিধা হতো, আমরা আরো ভালো করে জানতাম যে উত্তোলনের সুদ ধরার কিছু নিয়ম আছে। সেখানে যদি বলা থাকে যে কোনো অংশীদার বা কোনো ব্যক্তি বা একতরফা দাখিলা পদ্ধতির যে মালিক, সে সারা বছর ধরে প্রতি মাসের শুরুতে, প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে, সেক্ষেত্রে সেই উত্তোলনের উপর, মোট উত্তোলনের উপর যে হার দেওয়া থাকবে সুদের হার, সেই হারে আমরা সুদ ধরবো। তবে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করলে সেক্ষেত্রে 6.5 মাসের সুদ ধরতে হয়। 6.5 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। উত্তোলনের সুদটা প্রথমে বের করব, তারপর আমরা 6.5 মাস দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। আমি যখন ক্যালকুলেশন করব, কিছু গণনা করব, তখন বুঝবে। আর যদি প্রত্যেক মাসের মাঝামাঝি বা বছরের মাঝামাঝি অথবা কোনো ডেট দেওয়া না থাকে উত্তোলন কখন করছে, সারা বছর ধরে কোনো অংশীদার যদি উত্তোলন করে, তাহলে সেই ক্ষেত্রে 6 মাসের সুদ ধরবো। অর্থাৎ উত্তোলনের সুদটা আগে নির্ণয় করব, সেটাকে 6 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। আর যদি প্রতি মাসের শেষে কোনো অংশীদার বা ব্যবসার মালিক যদি উত্তোলন করে টাকা প্রতি মাসের শেষ তারিখে বা প্রতি মাসের শেষে, সেই ক্ষেত্রে আমরা মোট উত্তোলন অর্থাৎ মাসিক উত্তোলনটাকে বার্ষিক উত্তোলনে নিব। প্রত্যেকটা মাসিক উত্তোলনকে আমরা বার্ষিক উত্তোলনে নিব, অর্থাৎ 12 দিয়ে গুণ করে নিব মাসিক উত্তোলনকে। তারপর উত্তোলনের সুদটা বের করব, যেই হার দেওয়া থাকবে। তারপর আমরা দেখব যে উত্তোলনটা কখন করা হয়েছে। প্রত্যেক মাসের শুরুতে করলে 6.5 মাসের সুদ ধরবো, প্রত্যেক মাসের মাঝামাঝি করলে বা সারা বছর ধরে বা বছরের মাঝামাঝি করলে অথবা কোনো ডেট দেয়া না থাকলে আমরা 6 মাসের সুদ ধরবো। আর যদি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে তাহলে আমরা 5.5 মাসের সুদ ধরবো, অর্থাৎ 5.5 দিয়ে গুণ, উত্তোলনের সুদটাকে 5.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করবো। যখন আমরা ক্যালকুলেশন করব উত্তোলনের সুদের, তখন আমরা আরো ভালো করে বুঝবো। আর উত্তোলনের সুদ সংক্রান্ত নির্ণয় সংক্রান্ত বিস্তারিত তোমরা জানতে পারবে 2.29 টপিক উত্তোলনের সুদ, এটা তোমরা জানতে পারবে টপিক 2.29। তোমরা তোমাদের বই থেকে 2.29 টপিকটা একটু ভালো করে পড়বে, যেটা আমি এতক্ষণ বিস্তারিত ভাবে তোমাদের জন্য আলোচনা করলাম যে উত্তোলনের সুদ 3 ভাবে ধরা হয়। কখনোই পূর্ণ বছরের সুদ ধরা যায় না উত্তোলনের উপর। তাহলে 3 ভাবে কিভাবে ধরতে হয়? মোট উত্তোলনের সুদ প্রথমে আমরা বের করব, বার্ষিক সুদটা বের করব সুদের হার দিয়ে গুণ করে। অবশ্যই মোট উত্তোলনের 12, যদি মাসিক উত্তোলন দেওয়া থাকে তাহলে সেটাকে 12 দিয়ে গুণ করে আমরা 1 বছরের উত্তোলন বের করব, তারপর সুদের হার দিয়ে গুণ করব। এবং সেই মোট সুদটাকে আমরা কি করব, প্রথমে যদি দেখি প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করেছে তাহলে 6.5 মাসের সুদ ধরবো, 6.5 দিয়ে গুণ, 6.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করব। যদি দেখি বছরের মাঝামাঝি বা মাসের মাঝামাঝি উত্তোলন করেছে তাহলে আমরা সেখানে 6 মাসের সুদ ধরবো, 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ উত্তোলনের সুদটাকে। আর যদি দেখি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করেছে তাহলে 5.5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। এইভাবে 3 ভাবে উত্তোলনের সুদ ধরতে হয়। আমাদের এই অঙ্কে উদ্দীপকে বলা আছে প্রতি মাসের শেষে 3 জন অংশীদার মাসিক উত্তোলন করেছে, প্রত্যেক মাসেই উত্তোলন করেছে, কিন্তু তাদের সময়টা ছিল প্রত্যেক মাসের শেষ দিকে। তাহলে এই ক্ষেত্রে উত্তোলনের যে সূত্র আমরা ধরবো 5% করে ধরবো, তবে মাসিক উত্তোলনকে আমরা বার্ষিক উত্তোলনে নিয়ে নিব। এখানে যেমন 9,000 আছে, প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন 9,000 করে মাসিক উত্তোলন করেছে, তাহলে 9,000কে 12 দিয়ে গুণ করে নিব, তাহলে বার্ষিক উত্তোলন হবে। সেটার উপর আমরা 5% সুদ ধরবো, যেহেতু সুদের হার 5%। এবং তখন সেই সুদটাকে আমরা দেখব কখন সে উত্তোলন করেছে, প্রতি মাসের শেষে। সেই সুদটাকে আমরা তখন 5.5 মাসের মধ্যে নিয়ে আসবো, গুণ 5.5 ভাগ 12, ঠিক আছে, 12 দিয়ে ভাগ করবো আর 5.5 দিয়ে গুণ করবো। এভাবে প্রত্যেক অংশীদারের উত্তোলনের সুদগুলো বের করবো, তবে সময়টা দেখে নিব তারা কখন উত্তোলন করে। ইমন এবং রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে মোহন তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে 36,000 টাকা পাবেন।
তাহলে এখানে আমি শুরুতে বলেছি কোনো অংশীদার এককভাবে অথবা যৌথভাবে কোনো কোনো অংশীদার অন্য অংশীদারকে মুনাফার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে। তাহলে এখানে ইমন এবং রাজন নিশ্চয়তা দিয়েছে মোহনকে। মোহনকে নিশ্চয়তা দিয়েছে দুইজন মিলে যে মোহন তুমি বছর শেষে তোমার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও 36,000 টাকা বেতন মুনাফা পাবে বছর শেষে। বেতন তো পাবেই, মূলধনের সুদ এগুলো ছাড়াও তোমার মুনাফা যে বন্টন করা হবে লাস্টে, সেখানে তোমার মুনাফা বন্টনের যে অ্যামাউন্ট আসবে বন্টন করার পর সেটা 36,000 টাকা হবে। এই নিশ্চয়তাটা তারা দিয়েছে। তাহলে আমরা যখন মোহনের মুনাফাটা বন্টন করব, বন্টন করার পর যদি দেখি 36,000 টাকার কম হয়েছে, তাহলে যতটুকু কম বা ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা তখন যারা নিশ্চয়তা দিয়েছিল তাদের মুনাফা থেকে কেটে নিয়ে এসে পূরণ করতে হবে। অর্থাৎ ইমন এবং রাজনের মুনাফা থেকে তখন মোহনের কম টাকাটা মিটিয়ে দিতে হবে, যতটুকু 36,000 টাকা থেকে যতটুকু মোহন কম পায়। আর যদি 36,000 টাকা পেয়েই যায় বন্টন করার পর, একবারেই পেয়ে যায়, তখন আর ইমন এবং রাজন অর্থাৎ যারা নিশ্চয়তা দেয় তাদের কাছ থেকে আর মুনাফা টানাটানির দরকার নেই, নিয়ে আসার দরকার নেই, কোনো ঘাটতি পূরণের প্রয়োজন হবে না তখন। আর 36,000-এর বেশি তো পেতেই পারে, এখানে বলা আছে কম পক্ষে 36,000, অর্থাৎ 36,000 অথবা তার বেশি সে পেতে পারে, কিন্তু তার কম পাবে না। কম পেলে যারা নিশ্চয়তা দিয়েছে তাদের মুনাফা থেকে তখন কমের অংশটুকু বা ঘাটতির অংশটুকু পূরণ করা হবে। ক্যালকুলেশন করার সময় আরো ভালোভাবে বুঝবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা 2,55,175 টাকায় উপনীত হয়। এই যে লাভ লোকসান হিসাব সমাপ্ত বছরের জন্য যে কারবারের মুনাফা, ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের উদ্দীপকে যে বিষয়গুলো বলা ছিল সেগুলো বন্টন করার বা সমন্বয় করার আগে লাভ লোকসান হিসাব অবশ্যই করা হয়। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে অংশীদারি কারবারে দুতরফা দাখিলা পদ্ধতি মেনটেন করে বিষদায় বিবরণী বা লাভ লোকসান হিসাব ক্রয় বিক্রয় হিসাব করা হয়, উদ্বর্তপত্র করা হয়। তবে উদ্বর্তপত্র করার আগে আরেকটা হিসাব করা হয়, সেটা লাভ লোকসান বন্টন হিসাব, যেটা আজকে আমরা করব। আর লাভ লোকসান বন্টন হিসাবটা শুরুই হয় লাভ লোকসান হিসাবে যে নিট লাভটা হয় সেটা দিয়ে। নিট লাভটা তখন ক্রেডিট দিকে বসিয়ে লাভ লোকসান বন্টন হিসাবের শুরুটা করা হয়, ঠিক আছে। আর লাভ লোকসান বন্টন হিসাবটা হচ্ছে খতিয়ানের টিচকের মতো একটা হিসাব, যার দুইটা দিক থাকে, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকার কলাম একটা করে থাকে টাকার অঙ্ক লেখার জন্য, এবং বিবরণের জন্য একটা বড় কলাম থাকে। আচ্ছা, এখানে যে 3টা করণীয় সেটা আমি তোমাদের এই 3টা করণীয়র দিকে তাকাবো না, কারণ আমি 3টা করণীয় পরিবর্তন করেছি অ্যাসাইনমেন্টের সুবিধার জন্য। একটু খেয়াল করো বোর্ডে। এখানে বলা আছে, আমি ধরেই নিয়েছি ইমন ও মোহন তাদের বেতন নগদে গ্রহণ করেনি, এটা আমরা ধরে অঙ্ক করব অ্যাসাইনমেন্টের মতো করে। আর আরেকটা বিষয় আমি ধরেছি, এখানে ধরি মোহন বছরের মাঝামাঝি কারবারে 25,000 টাকা ঋণ প্রদান করেন। এই লাইনটা তোমাদের অ্যাসাইনমেন্টে আছে যে লাভু বছরের মাঝামাঝি কারবারে এত টাকা ঋণ প্রদান করেন। যেহেতু আজকের এই উদাহরণের উদ্দীপকে এই লাইনটা নেই, এই লাইনটা আমরা উদ্দীপকের প্যারাগ্রাফে কোনো একটা অংশে আমরা ঢুকিয়ে দিব। সেটা হতে পারে আমরা লাস্টের প্যারাগ্রাফের বা লাস্টের 2টা প্যারাগ্রাফের আগে, যেখানে ইমন ও রাজন মোহনকে নিশ্চয়তা প্রদান করেছিল, তার আগের লাইনটা আমরা এটা দিতে পারি যে মোহন বছরের মাঝামাঝি কারবারে 25,000 টাকা ঋণ প্রদান করেন। এটা তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা পেন্সিল ইউজ করে আজকের অঙ্কের জন্য এখানে বইতে তোমরা অ্যাড করতে পারো, পেন্সিল দিয়ে, কলম দিয়ে না, ঠিক আছে। আর করণীয়গুলো আমি তোমাদের ইসের মতো পরিবর্তন করেছি, অ্যাসাইনমেন্টের মতো করে দিয়েছি। অংশীদারদের লাভ লোকসান বন্টন বা আবন্টন, বন্টন বা আবন্টন একই কথা, হিসাব তৈরি করো। সেটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, অ্যাসাইনমেন্টে এইভাবে দেয়া আছে। কারণ মূলধন দুইভাবে সংরক্ষণ করা যায় অংশীদারদের মূলধন, একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে করা যায়, আর একটা স্থায়ী পদ্ধতিতে করা যায়। পরিবর্তনশীল পদ্ধতিতে করলে সেখানে লাভ লোকসান বন্টন হিসাবে যে বিষয়গুলো আমরা আনি সেখানে প্রত্যেকবার উপরে লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব, ঠিক আছে। আর এখানে মূল অংশীদারদের জন্য একটা হিসেবে তৈরি করা হয় অংশীদারদের মূলধন হিসাব, সেখানে লাভ লোকসান বন্টন হিসাবের যাবতীয় বিষয়গুলো ওই মূলধন হিসাবে স্থানান্তর করে লাভ লোকসান বন্টন হিসাবকে বন্ধ করে দিতে হয়। ইমন ও রাজনের মূলধন হিসাব তৈরি করো। এখানে লাভ লোকসান বন্টন করব 3 জনের নামে, কিন্তু খ নাম্বারে আমরা শুধু ইমন ও রাজনের মূলধন হিসাবটাকে নিয়ে আসবো, তাদের বিষয়গুলোকে নিয়ে আমরা মূলধন হিসাব তৈরি করব। এটাও পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। লাস্টে বলা আছে মূলধনের মূলধন ও চলতি হিসাব প্রস্তুত করো। যখনই চলতি হিসাবের কথা থাকবে তখনই সেটা বুঝবে যে স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে, কারণ একমাত্র স্থায়ী মূলধন পদ্ধতিতেই চলতি হিসাব করা হয়। সেখানে মূলধনটাকে আলাদা রাখা হয়, স্থির রাখা হয়, সেই মূলধনের জন্য আলাদা হিসাব করা হয়, সেখানে মূলধন ছাড়া অন্য কোনো বিষয় সংযোজন করা যায় না। যেটা পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবে সব নেওয়া হয় লাভ লোকসান বন্টন হিসাবে, কিন্তু
স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবটাকে আলাদা করে রাখা হয় শুধু মূলধনের অ্যামাউন্ট দিয়ে, আর চলতি হিসাবে লাভ লোকসান বন্টন হিসাবের যাবতীয় বিষয়গুলোকে নিয়ে বন্টন হিসাবটা চলতি হিসাবটা করা হয়। এই জন্য এটা বুঝতে হবে যে স্থায়ী মূলধন পদ্ধতি, আর অ্যাসাইনমেন্টও তোমাদের নির্দেশ করে দেয়া আছে। তাহলে এই 3টা করণীয় আমি অ্যাসাইনমেন্টের মতো করেছি, তোমরা উদাহরণের করণীয়গুলোর দিকে আর তাকিও না। আজকে আমরা এই যে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছি উদাহরণে, সেটা শুধু আজকের জন্য বইতে মার্ক মানে কলম দিয়ে লিখে রাখার দরকার নেই, প্রয়োজনে পেন্সিল দিয়ে খাতায় একটু নোট রেখে সেইভাবে আজকের আমরা সলিউশনটা করি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেভাবে করবে। তো যে বিষয়গুলো এতক্ষণ বলেছি সেটা তোমরা ভালোভাবে কেয়ারফুলি টপিকগুলো পড়ে পড়ে যেগুলো জানার প্রয়োজন জেনে নিবে। তাহলে আজকে আমরা ক নাম্বার সলিউশনটা শুধু করব, ঠিক আছে? আজকের ক্লাসে লাভ লোকসান বন্টন হিসাবটা করব, সেটা অবশ্যই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, ঠিক আছে? আর এখানে 3টা নাম আছে, ইমন, মোহন, রাজন। তোমাদের অ্যাসাইনমেন্টের যে নাম সেটা তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে সেই নাম ইউজ করবে, আর অ্যাসাইনমেন্টের প্রশ্নে যে টাকা সেই টাকা ইউজ করে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। আজকের সলিউশনটা তোমরা খাতায় করো, আমি এই বইয়ের যে টাকার অ্যামাউন্ট সেটা নিয়ে কিন্তু আজকের সলিউশনটা করছি। চলো তাহলে আমরা আজকের সলিউশনটা শুরু করি। প্রথমে আমরা ক নাম্বার করব, অংশীদারদের লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব, বন্টন আর আবন্টন একই কথা, তৈরি করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে তোমরা লাভ লোকসান বন্টন হিসাবের ছকটা একটা পৃষ্ঠায় করবে, আর খ গ এর জন্য আরো 2টা পৃষ্ঠা রাখবে। তবে লাভ লোকসান বন্টন হিসাব করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অঙ্কের জন্য কিছু গণনা করে নিতে হয়। সেই গণনাগুলো আমি শুরুতে করে নিব, সেই গণনাগুলো তোমরা একটা পরিষ্কার পৃষ্ঠায় উঠিয়ে নিবে, সেই গণনাগুলোর অ্যামাউন্ট দিয়েই কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবটা করা হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। তোমরা একটু খেয়াল করো, যে গণনাগুলোর উপর ভিত্তি করে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে সেই গণনাগুলো আমরা আগে করে নিব উদ্দীপক দেখে দেখে, ঠিক আছে? কারণ লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট সাইডে কি বসে, ডেবিট সাইডের কি বসে, সেটা আমরা সেই আমাদের টপিক নাম্বার যেখানে আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে নমুনা ছক দেয়া আছে, গত ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি, টপিক নাম্বার 2.17, সেখানে তোমরা দেখতে পারো লাভ লোকসান বন্টন হিসাবের শুরুতে প্রথমে শিরোনাম থাকে, তারপর শিরোনামের ডেবিট ক্রেডিট 2টা সাইড থাকে শিরোনাম দেওয়ার পর, এবং ক্রেডিট দিকে লাভ লোকসান বন্টন হিসাবটা শুরু হয় ক্রেডিট সাইড দিয়ে। ক্রেডিট সাইডে প্রথম অ্যামাউন্টটা থাকে, উদ্দীপকে যে লাভ লোকসান হিসাবের যে ব্যালেন্সটা দেয়া থাকে, যে বছরের শেষে বা চলতি বছর যে মুনাফাটা নির্ণয় হয় সেই মুনাফার পরিমাণটা দেয়া থাকে। উদাহরণ 38 আমাদের দেয়া আছে যে 2,55,175, এটা দেয়া থাকে, এটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু হবে। আর লাভ লোকসান বন্টন হিসাবে আরো বসে, ক্রেডিট দিকে বসে উত্তোলনের সুদ বসে, বা পণ্য উত্তোলন করলে সেটা বসে, কোনো হিসাব যেটা লাভ লোকসান হিসাবে সমন্বয় করা হয়নি সেটাই বন্টন হিসাবে দেখাতে হয়, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ক্রেডিট দিকে বসে। আর ডেবিট দিকে বসে উদ্দীপক অনুযায়ী আর কি, মূলধনের সুদ বসে অংশীদারদের, তারপর বেতন বসে, ঋণের সুদ বসে, কমিশন থাকলে কমিশন বসে, তারপর লাস্টে গিয়ে একটা ব্যালেন্স নির্ণয় করতে হয়, 2 সাইডের যোগফল নির্ণয় করে, যে সাইডটা বড় হয় বড় সাইডটা সমান করে 2 সাইডে যোগফল লিখে, যেই সাইডে ছোট বা কম হয় সে কমের অংশে কমের সাইডে গিয়ে ব্যালেন্সটা লিখে তারপর সেটাকে সেভাবে লাভ লোকসান বন্টন হিসাবটা শেষ করতে হয়। তবে লাস্টে যে বন্টন হিসাবের ব্যালেন্সটা আসে সেটাই মূলত অংশীদারদের জন্য বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ টোটাল মুনাফা বা ব্যালেন্স এত আসলো, যেটার উপর সেই ব্যালেন্সের উপর তারা সেই আনুপাতিক হারে, যেটা শুরুতে দেয়া ছিল সেই আনুপাতিক হারে তারা তাদের মুনাফাটা বন্টন করে নেবে। টোটাল মুনাফার উপর তারা তাদের অনুপাত অনুযায়ী নিজেরা মানে মুনাফাটা পাবে, তখন সেই ব্যালেন্সটাকে বন্টন করতে হয় তাদের অংশীদারদের মুনাফা বন্টন অনুপাতে, সেটাকেই বলা হয় লাভ লোকসান বন্টন হিসাব, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের বিষয় থাকলে ঋণের সুদ, বেতনের বিষয় থাকলে বেতন, এই বিষয়গুলো আসে, তাই উদ্দীপক অনুযায়ী যেগুলো আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে আসবে সেই বিষয়গুলো আগে গণনা করে নিতে হবে এখানে, ঠিক আছে? গণনা ছাড়া বসানো যাবে না, কারণ অংশীদার এখানে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, প্রত্যেকের বিষয়গুলো গণনা করে নিলে লাভ লোকসান বন্টন হিসাবটা করাটা সহজ। আর আমি বলবো, গণনা যেহেতু করার পর লাভ লোকসান বন্টন হিসাবটা করতে হয়, তোমরা গণনাটা শুরুতেও দেখাতে পারো, পরিষ্কার একটা পৃষ্ঠায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শুরুটা করতে পারো, অথবা লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অর্থাৎ করণীয় ক খ গ এর জন্য জায়গা রেখে একদম শেষে গিয়ে তোমরা গণনাগুলো করতে পারো, ঠিক আছে? যেভাবে করো যেন প্রেজেন্টেশনটা সুন্দর হয়। কোনো অঙ্কের মাঝখানে গিয়ে গণনা করবে না, কোনো ছকের মাঝখানে গিয়ে গণনা করবে না, ক খ গ এর মাঝখানে গণনা দেখাবে না, ঠিক আছে? হয় শুরুতে নয়তো শেষে।
তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, অংশীদারদের মূলধনের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে যায়। এখানে মূলধন আছে ইমনের 2,50,000 এবং বলা আছে 5% করে সুদ পাবে তারা। তাহলে 2,50,000 এর 5% 12,500 টাকা। রাজনের মূলধন আছে 2 লাখ টাকা, 5% করে ধরলে সুদ হবে 10,000 টাকা। মোহনের মূলধন আছে 1,50,000 টাকা, 5% সুদ হয় 7,500 টাকা। এগুলো আমরা লাভ লোকসান বন্টন হিসাবে দেখাবো। কিভাবে দেখাবো সেটা ওই নমুনা ছক দেখে দেখে আমরা বসাবো। অংশীদারদের উত্তোলনের সুদ, অংশীদারদের উত্তোলন যেহেতু আছে, সুদের হারও দেয়া আছে, সুদ ধরতে বলা হয়েছে এবং অংশীদারদের উত্তোলনের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে বসে। তাহলে অংশীদারদের উত্তোলনের সুদ নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, বিস্তারিত বলেছিলাম। টপিক নাম্বার তোমাদের 2 কত যেন পড়তে বই থেকে বলে দিয়েছিলাম, 2.29 টপিকটা পড়তে, উত্তোলনের সুদ ভালোভাবে জানার জন্য। তো সেখানে ইমন মাসিক 9,000 করে তুলেছে প্রত্যেক মাসে এবং মাসের শেষ দিকে। তাহলে মাসিকটাকে আমরা আগে বার্ষিকে পরিণত করব, তারপর সুদের হার দিয়ে গুণ করে আমরা 1 বছরের সুদটা নির্ণয় করব। আর যখন দেখবো যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে তখন আমরা 5.5 মাসের সুদ ধরবো। ঠিক আছে? অর্থাৎ এখানে উত্তোলনের সুদ ধরার সময় আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। মাসিকটাকে বার্ষিকে পরিণত করতে হবে, সুদ নির্ণয় করতে হবে এবং সেখানে সময়ের উপর ভিত্তি করে সুদটা ধরতে হবে। কখনোই পূর্ণ বছরের সুদ ধরা যাবে না। তাহলে 5.5 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করবো, 5.5 মাসের সুদ। তাহলে এখানে 9,000কে 12 দিয়ে গুণ করলে হয় 1,08,000 গুণ 5%। এটা বার্ষিক সুদ, কিন্তু আমরা বার্ষিক ধরতে পারবো না। এটাকে আমরা 5.5 মাসের সুদে পরিণত করলে আসে 2,475 টাকা। এরপর আছে রাজনের উত্তোলনের সুদ 5,000 গুণ 12 গুণ 5%। আর এখানে আমরা 5.5 মাসের সুদ যদি নির্ণয় করি তাহলে 12 মাসে উত্তোলন হয় 60,000, এর 5% আমরা পূর্ণ বছরের সুদ ধরবো। এটাকে আমরা 5.5 মাসে নিয়ে আসলে 1,375 টাকা। একইভাবে মোহনেরটাও সেম। ঠিক আছে? 1,375 টাকা। এই উত্তোলনের সুদটা আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হবে। অংশীদারদের মূলধন বা চলতি হিসাব যেটাই করি সেখানেও দেখাতে হবে। এরপর আছে অংশীদারদের বার্ষিক বেতন। দুজন অংশীদার, তাদের মাসিক বেতনের পরিমাণ এখানে দেয়া আছে। তারা বার্ষিক এত, মানে আমরা যেহেতু একটা বছরের অঙ্ক করছি, মাসিক বেতনটা দেয়া আছে, আমাদের বার্ষিক বেতনটা ক্যালকুলেট করে তারপর লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হবে। ইমন এবং মোহনের বেতনের কথা বলা আছে। তারা মাসিক 5,000 টাকা করে বেতন পায়, তাহলে বছরে তারা পাবে 60,000 টাকা। মোহন হচ্ছে 4,000 পায়, বছরে পাবে 48,000 টাকা 12 দিয়ে গুণ করার পর। আর আমরা এই অঙ্কের জন্য এখানে উদাহরণে বলা আছে তারা উঠিয়ে নিয়েছে বেতনটা, কিন্তু আমরা ধরে নিব তারা উঠায়নি। অর্থাৎ অ্যাসাইনমেন্টে বেতনটা উঠিয়ে নিয়েছে বা উত্তোলন করেছে বা ডেবিট করা হয়েছে, কোনো কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিও তারা বেতনটা গ্রহণ করেনি এখনো। কিন্তু উদাহরণে বলা আছে গ্রহণ করেছে। উদাহরণেরটা উদাহরণের মতো, যখন উদাহরণের মতো করে আমরা অঙ্ক করবো উদাহরণেরটাই দেখবো, কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সুবিধার জন্য আমরা ওইভাবে ধরে নিয়েছি, শুরুতেই বলে দিয়েছিলাম। 4 নম্বর হচ্ছে মোহনের ঋণের সুদ নির্ণয়। মোহনের ঋণের ব্যাপারে উদাহরণে কিছু বলা নেই, কিন্তু আমি তোমাদের আজকে শুরুতে এখানে লিখে দিয়ে, বোর্ডে লিখে দিয়ে অ্যাড করেছিলাম একটা লাইন। ধরে নিলাম যে মোহন বছরের মাঝামাঝি সময়ে কারবারে 25,000 টাকা ঋণ প্রদান করে। আর এখানে কিন্তু ঋণের সুদের হার উল্লেখ নেই। তবে ঋণের সুদের হার যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে অংশীদারি আইন অনুযায়ী সেই প্রদত্ত ঋণের উপর 6% হারে বার্ষিক সুদের হার সুদ ধরতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে আইনের বিধান কি কি মানতে হবে সেটা তোমরা তোমাদের, আমি গত ক্লাসে টপিক নাম্বার 2.08 যেখানে অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে কি কি বিষয় মানতে হয়, প্রযোজ্য আইনের বিধান, সেখানে তোমরা 5 নাম্বার নিয়মটা দেখবে যে অংশীদার কর্তৃক ঋণ হিসাবে প্রদত্ত অর্থের উপর বার্ষিক 6% হারে সুদ পাবে। অর্থাৎ কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে এবং তার সুদের হার যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আইন অনুযায়ী 6% সুদ ধরতে হয়। অর্থাৎ কারবার থেকে অংশীদার সেই ঋণের উপর বার্ষিক 6% সুদ পাবে। ঠিক আছে? 6% হারে। আর যদি সুদের হার উল্লেখ থাকে তাহলে সেই হার অনুযায়ী সুদ পাবে। এটা কারবারের জন্য একটা খরচ, ঋণের সুদটা। আর একাধারে যেহেতু এখনো সুদটা দেওয়া হয়নি অংশীদারকে, এটা অন্যদিকে কারবারের একটা দায়। এটা লাভ লোকসান বন্টন হিসাবে একবার যাবে, আর অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব করলে সেখানে দেখানো হয়। এই ঋণের সুদটাকে অংশীদারদের মূলধন বা চলতি হিসাবেও নেওয়া যায়, আবার অনেক সময় অংশীদারদের নামে আলাদা ঋণ হিসাব তৈরি করে, ঋণ হিসাবের খতিয়ান করে সেখানেও ঋণের সুদটাকে দেখানো যায়। তবে এই অঙ্কে যেহেতু শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব করতে বলা হয়েছে, তাই ঋণ হিসাব করার কথা বলা হয়নি, তাহলে আমরা ঋণের সুদটাকে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবেই দেখাবো। ঠিক আছে? লাভ লোকসান বন্টন হিসাবে আমরা সেভাবেই বসাবো। লাস্টের যে গণনাটা অংশীদারদের মুনাফার অংশ নির্ণয়, এটা এখানে কোনো অ্যামাউন্ট আমরা এখনো পাইনি। এটা আসবে আমাদের লাভ লোকসান বন্টন হিসাব করার পর। লাস্টে যে ব্যালেন্সটা আমরা নির্ণয় করব, সেই ব্যালেন্সটার উপর ভিত্তি করে অংশীদারদের মুনাফা বন্টন করব আমরা। 3:2:1 তিনজন এই অনুপাতে তাদের টোটাল মুনাফার
মুনাফাটাকে এই অনুপাতে তারা বন্টন করে নেবে। তাহলে আমাদের আগে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে, তারপর ব্যালেন্স নির্ণয় করতে হবে। লাস্টের যে ব্যালেন্সটা আসবে, ক্রেডিট সাইড বড় হবে নাকি ডেবিট সাইড বড় হবে এখনো জানি না। যে ব্যালেন্সটা আসবে, যদি লাভ হয় তাহলে ক্রেডিট সাইড বড় হবে, ডেবিট অংশে ব্যালেন্সটা বসবে। সেই ব্যালেন্সের টাকাটাকে আমরা তাদের আনুপাতিক হারে আমরা বন্টন করব। যদি ক্ষতি হয় তাহলে ডেবিট সাইড আমরা ধরে নেব বড়, ক্রেডিট সাইডে ব্যালেন্সটা বসবে, সেই ক্ষতিটাকে আমরা সেইভাবে বন্টন করে দেখাবো, যেটাই হোক। তবে টোটাল ব্যালেন্সটাকে আমরা বন্টন করে দেখিয়ে তারপর সেইভাবে আবার লাভ লোকসান বন্টন হিসাবে আলাদাভাবে দেখাতে হবে। তাহলে 5 নাম্বার গণনাটার জন্য একটু জায়গা রাখো। আগে আমরা লাভ লোকসান বন্টন হিসাবটা করি, ব্যালেন্সটা নির্ণয় করি। ব্যালেন্সটা নির্ণয় করার পর আরেকবার আমরা 5 নাম্বার গণনাটা করে তারপর লাভ লোকসান বন্টন হিসাবে শেষ অংশটুকু করব। ঠিক আছে, চলো তাহলে এখন লাভ লোকসান বন্টন হিসাব করি। আগে ছক আঁকি, নমুনা দেখে, বইয়ের নমুনা দেখে সেইভাবে কলামগুলো দেই, তারপর আমরা সেখানে সমাধানগুলো বসাই এই গণনা থেকে টাকাগুলো নিই। ঠিক আছে, স্টুডেন্টস তোমরা একটু সমাধানের দিকে তাকাও। আমরা লাভ লোকসান বন্টন হিসাবের ছক করেছি। যেহেতু বোর্ডটা ছোট বা খুব স্পষ্টভাবে লিখতে গেলে হয়তো একবারে বন্টন হিসাবটা লেখা যেত না, বা বড় বড় করে লিখতে হলে হয়তো জায়গা হতো না, তাই আমি ছোট ছোট করে লিখেছি। কিন্তু তোমাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের একটা পূর্ণ পেজে লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, চলতি হিসাব, এগুলো কিন্তু আলাদা আলাদা পেজে একটা পূর্ণ পৃষ্ঠায় করবে, কোনো অর্ধেক পৃষ্ঠা থেকে সেগুলো করবে না। তাহলে তোমরা প্রথমে ছকটা করবে। ছকটার বিবরণের জন্য জায়গা রাখবে বড় কলাম, টাকা দিবে, আবার বিবরণ, টাকা, ডেবিট ক্রেডিট দুইটা সাইড থাকবে। এবং সবার প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে শিরোনাম দিবে। ঠিক আছে, আমাদের উদ্দীপকে অংশীদারদের যে নামগুলো দেয়া থাকবে সেই নামগুলো আমরা প্রথমে লিখবো। যেমন এখানে লেখা আছে ইমন, রাজন ও মোহন। তোমরা যখন করতে যাবে আবু, বাবু এবং লাবু, তারপর লিখবে লাভ লোকসান বন্টন হিসাব, স্পষ্টভাবে লিখবে বড় সুন্দর করে। তারপর যেই সালের অঙ্কটা দেয়া, এখানে দেওয়া আছে উদাহরণে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটা হয়তো ছোট করে লেখার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বলে দিলাম তোমরা সেইভাবে তোমাদের খাতায় প্রেজেন্টেশন করবে। আর ডেবিট ক্রেডিট লিখতে ভুলবে না, আর বিবরণ টাকা কলামগুলো নাম দিতে ভুলবে না। আমাদের লাভ লোকসান বন্টন হিসাব শুরুই হয় ক্রেডিট সাইড দিয়ে। ক্রেডিট সাইডে আমাদের শুরুতে লিখতে হয় লাভ লোকসান হিসাব, নিট লাভ স্থানান্তরিত হলো। এই নিট লাভটা কোত্থেকে পাবো আমরা? আমরা উদ্দীপকে ফিরে যাই। উদ্দীপকে লেখা আছে, দেখো একদম লাস্টের লাইনটা, উদ্দীপকে যে লাস্টের লাইনটা আছে, উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা 2,55,175 টাকায় উপনীত হয়। এই যে মুনাফাটা দেওয়া আছে, এই সমন্বয়গুলো করার পূর্বে, অর্থাৎ আমরা বন্টন হিসাবের কাজগুলো এখনো করিনি, সেই করার আগে যে লাভ লোকসান হিসাব হতে আমরা নিট লাভ নির্ণয় করে এসেছি, সেই নিট লাভটা দেয়া থাকবে উদ্দীপকে। সেই নিট লাভ দিয়ে আমাদের লাভ লোকসান বন্টন হিসাব শুরু করতে হবে। সেটা ক্রেডিট সাইডে আগে বসিয়ে নিতে হবে। এই নিট লাভ থেকেই কিন্তু এই বন্টনগুলো আসছে। ঠিক আছে, এটা না দিলে আমাদের এই বন্টনগুলো আমরা করতে পারতাম না। তাহলে লাভ লোকসান বন্টন হিসাব ক্রেডিট সাইডের প্রথম আইটেম হলো লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত দিয়ে শুরু করা। ঠিক আছে, নিট লাভ স্থানান্তরিত হলো 2,55,175 যেটা দেওয়া আছে। এরপর আমরা নিয়ম অনুযায়ী বসাবো। ক্রেডিট দিকে বসে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ বসানোর আগে আমাদের একটা কথা লিখতে হবে, অংশীদারদের মূলধন হিসাব। ঠিক আছে, যেহেতু আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে লাভ লোকসান বন্টন হিসাব করছি, পরিবর্তনশীল পদ্ধতিতে, মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে যাবতীয় বিষয়গুলো নিয়ে যাওয়া হয়, তাই অংশীদারদের মূলধন হিসাব বারবার লিখতে হবে। প্রত্যেকটা দফা লিখার আগে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ লাভ লোকসান বন্টন হিসাবের এই দফাগুলো হিসাবকাল শেষে অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তরিত করে লাভ লোকসান বন্টন হিসাবটাকে ক্লোজ করে দিতে হবে, যেহেতু একটা নামিক হিসাব। আর আরেকটা মজার বিষয় হলো, যেগুলো আমরা লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিটে বসাবো সেগুলো আমরা ওই অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে যেটাই লিখি এখানে, সেই হিসাবে গিয়ে তার উল্টা দিকে বসাবো। এখানে যেমন এটা ক্রেডিট দিকে বসলো উত্তোলনের সূত্রটা, যখন আমরা অংশীদারদের মূলধন হিসাব করতে যাব এই উত্তোলনের সূত্রটা তখন আমরা ডেবিট দিকে বসাবো। ঠিক আছে, এইখান থেকে যেটা স্থানান্তরিত করে এই হিসাবটা ক্লোজ করব, তাহলে এই হিসাবের ডেবিটের বিষয় এই হিসাবে ক্রেডিটে চলে যাবে। যে হিসাবটা আমরা উপরে উপরে লিখছি মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে, আর লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকের বিষয় অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট দিকে বসবে, অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে। অর্থাৎ বন্টন হিসাবের বিষয়গুলো বন্ধ করতে হলে উল্টা সাইডে লিখে বন্ধ করতে হবে, ডেবিটেরটা ক্রেডিটে, ক্রেডিটেরটা ডেবিটে। এবং সেটা কোন হিসাব হবে? আমরা উপরে যে লাইনটা লিখবো সেই হিসাব হবে। মূলধন হিসাব হলে মূলধন হিসাব, চলতি হিসাব লিখলে চলতি হিসাব। স্থায়ী মূলধন পদ্ধতি করতে বললে আমরা এখানে চলতি হিসাব লিখতাম, মূলধন হিসাব না।
যেহেতু পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করতে বলেছে, তাই আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো। ঠিক আছে, উত্তোলনের সুদ আমরা ক্যালকুলেশন করেছি আমাদের গণনা সম্ভবত 2-এ। ইমন, রাজন এবং মোহনের উত্তোলনের সুদ যা যা আসছে তাদের নাম দিয়ে বসিয়ে টোটাল অ্যামাউন্ট আমরা আউটার কলামে দেখাবো। ক্রেডিট সাইডে লেখার মতো আর কিছু নেই। এখন আমরা ডেবিট সাইডে যাই। ডেবিট সাইডে প্রথমে আমরা লিখবো যদি অংশীদারদের মূলধনের সুদ থাকে, সেটা দিয়ে শুরু করব। তাহলে অংশীদারদের মূলধন হিসাব, যেহেতু আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করছি, বারবার প্রতিটা দফা লেখার আগে আমরা অংশীদারদের মূলধন হিসাবে কথাটা লিখবো, কারণ এই দফাগুলো অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার হবে লাভ লোকসান বন্টন হিসাবের পর। যখন করব আমরা নেক্সট ক্লাসে সেটা আরো ভালোভাবে বুঝবো যে এই অ্যামাউন্টগুলো নিয়ে, এই দফাগুলো নিয়ে, যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ, উত্তোলনের সুদ, এই দফাগুলো নিয়ে আমরা অংশীদারদের মূলধন হিসাব তখন তৈরি করব। তবে দফাগুলো এখানে যে সাইডে আছে বন্টন হিসাবে, তখন দফাগুলো উল্টা সাইডে চলে যাবে মূলধন হিসাবে। আর সেখানে আমরা অংশীদারদের মূলধন হিসাবে এখানে যেমন বারবার লিখছি প্রত্যেকটা দফার উপরে, তখন মূলধন হিসাবে গিয়ে আমরা লিখবো লাভ লোকসান বন্টন হিসাব। তখন যেই যেই দফাগুলো আছে সেই দফাগুলো লাভ লোকসান বন্টন হিসাবের অধীনে বসিয়ে দিব। ঠিক আছে, সব বিষয়গুলো উল্টা হয়ে যাবে তখন। তাহলে এখানে আছে আমাদের মূলধনের সুদ। আমরা 1 নম্বর গণনায় গণনা করেছি, ক্যালকুলেশন করেছি। ইমনের মূলধনের সুদ হচ্ছে 12,500, রাজনের 10,000, মোহনের 7,500। টোটাল হচ্ছে অ্যামাউন্টটা 30,000 আমরা আউটার কলামে বসাবো। অংশীদারদের মূলধন হিসাব, এখানে হচ্ছে আমরা বেতনের অংশ দেখাবো। তাহলে আমরা কয়টা আইটেম পাচ্ছি? একটা হচ্ছে নিট লাভ দিয়ে শুরু, উত্তোলনের সুদ ক্রেডিট দিকে বসবে, মূলধনের সুদ ডেবিট দিকে বসবে, বেতন বসবে ডেবিট দিকে। তবে যেটাই আমরা লিখবো, বেতন, উত্তোলনের সুদ, ঋণের সুদ, কমিশন, যেটাই লিখি না কেন, অবশ্যই উপরে একটা লাইন লিখতে হবে, সেটা হবে অংশীদারদের মূলধন হিসাব। আর যদি স্থায়ী পদ্ধতি করতে বলে অংশীদারদের চলতি হিসাব। এবার আছে বেতন। দুইজন অংশীদার বেতন পাবে। ইমন মাসিক পাবে কত করে? মাসিক হচ্ছে তারা পাবে 5,000 ইমন, আর 4,000 পাবে হচ্ছে মোহন মাসিক। তাহলে 12 মাসে হচ্ছে 60,000। আমরা ক্যালকুলেশন করেছি, এটা গণনাতে শুরুতেই করেছি। 3 নাম্বার মেবি অংশীদারদের বেতন, হ্যাঁ 3 নাম্বার গণনায় করেছি। তাহলে এখানে ইমনের বার্ষিক হচ্ছে 60,000, মোহনের বার্ষিক বেতন 48,000, টোটাল 1,08,000। দেখো এখানে একটা বিষয় লিখলাম, মোহনের মূলধন হিসাব, ঋণের সুদ। আমরা কিন্তু এখানে অংশীদারদের লিখিনি, যেহেতু একজন অংশীদার মাত্র ঋণ নিয়ে এসছে কারবারে, তাই আমরা শুধু তার নামটা ইউজ করেছি এবং সেই কিন্তু ঋণের সুদটা পাবে। তাই আমরা লিখলাম মোহনের মূলধন হিসাব, ঋণের সুদ। মোহনের ঋণের সুদটা আমরা লিখলাম, তার ঋণের সুদ 750 টাকা। এটা যেহেতু কারবারের একটা খরচ, তাই ডেবিট দিকে বসলো। আর যেহেতু এখনো সুদটা দেওয়া হয়নি, তাই আবার মূলধন হিসাবে গিয়ে মোহনের অংশে গিয়ে এটা আবার অ্যাড হবে তার হিসাবের সাথে বা তার অ্যামাউন্টের সাথে। আর আরেকটা বিষয়, এখানে ঋণের সুদটাকে আমরা ঋণ হিসাবেও দেখাতে পারতাম। মূলধন হিসাব না লিখে আমরা মোহনের ঋণ হিসাবেও লিখতে পারতাম। যদি আমরা আলাদাভাবে মোহনের ঋণ হিসাবের খতিয়ান করতাম বা করতে বলতো যদি উদ্দীপকে করণীয়তে, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে মোহনের ঋণ হিসাব করে ঋণের সুদটাকে সেখানে নিয়ে যেতে পারতাম। তবে ঋণ হিসাব করি বা না করি, ঋণের সুদ কিন্তু আমরা মূলধন হিসাব বা চলতি হিসাবে দেখাতে পারি এবং সেটাই কিন্তু বেটার। ঋণের সুদ নিয়েও তোমাদের টপিক আছে, কিভাবে ঋণের সুদ ক্যালকুলেশন করতে হয়, কোথায় বসাতে হয়, হিসাবভুক্ত করতে হয়। এটা নিয়ে তোমরা টপিক নাম্বার 2.31 পড়তে পারো এই ঋণের সুদটা নিয়ে। ঠিক আছে, টপিক 2.31 ঋণের সুদ। ঋণের সুদটা কিভাবে হিসাবভুক্ত করতে হয়, কিভাবে ধরতে হয়, কোথায় বসাতে হয়, কোন কোন হিসাবে নিয়ে যেতে হয়। আমরা মূলধন হিসাবে নিতে পারি, অথবা মূলধন হিসাবে না নিলে আমরা মোহনের ঋণ হিসাব লিখেও ঋণের সূত্র নিয়ে যেতে পারতাম। যদি ঋণ হিসাব লিখতাম তাহলে কিন্তু মূলধন হিসাবে আর ঋণের সূত্র যেত না, আলাদাভাবে ঋণ হিসাবের খতিয়ান করে সেখানে দেখাতে হতো যদি ঋণ হিসাবের খতিয়ান করতে বলতো। যেহেতু এখানে শুধুমাত্র পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতেই করতে বলেছে, আবার পরবর্তীতে তাদের মূলধন হিসাব করতে বলেছে খ নাম্বারে, তাই আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যেই ঋণের সূত্র নিয়ে যাই। ঠিক আছে, মোহনের মূলধন হিসাব, ঋণের সুদ 750 টাকা। এখন যে বিষয়টা করণীয়, আমার ক্যালকুলেশন অনুযায়ী, গণনা অনুযায়ী কিন্তু আমরা সব বিষয় বসিয়েছি। প্রতিটা দফা, প্রতিটা আইটেম যেগুলো লাভ লোকসান বন্টন হিসাবে আসে, উদ্দীপকে যেগুলো আছে সবগুলো বসালাম। এখন আমাদের করণীয় হচ্ছে লাস্টে ব্যালেন্স কত আসে। ঠিক আছে, আমাদের লাভ আসবে না লোকসান হবে সেটা আমরা এখন দেখবো, দুই সাইডের যোগফল নির্ণয় করব। আমরা এখন প্রথমে একটা চোখের দেখাতে ধারণা করতে পারছি যে আমাদের এখানে 2 লাখ টাকা দিয়ে শুরু, 2,55,000, আর এখানে 1,08,000, আর তেমন কোনো বড় ফিগার নেই যেটা 2 লাখকে ক্রস করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই ক্রেডিট সাইডটা বড়, তাহলে ক্রেডিট সাইডের যোগফলটা আগে বসাই। আমাদের ক্রেডিট সাইডে আমি যেহেতু আগে অঙ্কটা তোমাদের জন্য করে নিয়েছি, এখানে আমার যোগফল আসে 2,60,400। তোমরা এটা যোগ করো, যোগ করে দেখবে 2,60,400
400 টাকা আসে। অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে, না বুঝে বুঝে তো তোমরা অঙ্ক করতে পারবে না। অবশ্যই ক্যালকুলেটরে দেখো, যোগ করলে 2,60,400 টাকা আসে। এখন তাহলে যেহেতু এটা বড়, আমরা এখানেও লিখতে পারি 2,60,400 টাকা। এখন আমরা দেখবো 2,60,400 থেকে ডেবিট অংশটুকু বাদ দেওয়ার পর ব্যালেন্স কত আসে। আমি 2,60,400 থেকে 3টা আইটেম বাদ দিলাম, অ্যামাউন্ট বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স আসলো 1,21,650। স্টুডেন্টস বি কেয়ারফুল। অংশীদারদের হিসাবগুলো রাখার ক্ষেত্রে আমাদের কিছু সচেতনতা অবলম্বন করতে হয়। অর্থাৎ এখানে যেহেতু বন্টন করতে হয়, প্রত্যেকটা অংশীদারদের নামে আলাদা আলাদা বিষয়গুলো আলাদা আলাদা অ্যামাউন্টে দেখাতে হয়, তাই এখানে বন্টনের বিষয়গুলো আগে খেয়াল করতে হয়। এখানে আমি ব্যালেন্সটা কিন্তু আগে লিখলাম। তোমরা হয়তো সমাধানে দেখলে বুঝতে পারবে যে সমাধানে এখানে প্রত্যেকের নামে আলাদা আলাদা মুনাফা দেয়া আছে, কিন্তু এই মুনাফার অ্যামাউন্টটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু তোমরা জানো না। তাই আমি এখন করিয়ে দিচ্ছি একদম হাতে কলমে। এইভাবেই তোমরা কিন্তু বাসায় করবে, ঠিক আছে? এভাবেই করতে হয়। তাহলে টোটাল অ্যামাউন্ট যোগ করলাম, টোটাল অ্যামাউন্টটা বড়টা দুই সাইডে লিখে সেটা থেকে আমরা ব্যালেন্স বের করলাম। এই যে ব্যালেন্সটা, এটা আগে বের করে নিতে হবে। এই যে ব্যালেন্স, এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, যার উপর অংশীদারগণ কিভাবে 3:2:1 অনুপাতে তারা তাদের মুনাফাটা বন্টন করবে। এই টাকার উপর তারা এই অনুপাতে, এই হারে, এই মানে অংশ নিয়ে তারা মুনাফাটা পাবে। তাহলে এখানে 3:2:1 টোটাল অংশ কত? 3:2:1, 3 যোগ 2 যোগ 1। এখানে টোটাল অংশ হচ্ছে 6। 6 অংশের মধ্যে তারা 6 ভাগের মধ্যে প্রথম জন পাবে, ইমন পাবে 6 ভাগের 3 ভাগ, রাজন পাবে 6 ভাগের 2 ভাগ, মোহন পাবে 6 ভাগের 1 ভাগ। তাহলে এইভাবে হবে, ঠিক আছে? তাহলে প্রথম জন পাবে 6 ভাগের 3 ভাগ, দ্বিতীয় জন পাবে 6 ভাগের 2 ভাগ, তৃতীয় জন পাবে, মোহন পাবে 6 ভাগের 1 ভাগ। এইভাবে তারা আনুপাতিক হারে এই মুনাফাটাকে তারা বন্টন করবে, যেটা আমি গণনা 5-এ এখন দেখাবো। এখন কথা হচ্ছে, গণনা 5টা করার পর আমি এখানে অ্যামাউন্টগুলা বসাতে পারবো। কিন্তু গণনা 5-এ আমি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, এখন যদি গণনা 5 করতে যাই, পুরো ছকটাকে আমার মুছতে হবে, মুছে গণনা 5 করে আবার এই ছকে নিয়ে আসতে হবে। সেজন্য আমি যেহেতু খাতাই আগে তোমাদের জন্য করে নিয়েছিলাম, গণনাটা আমি অবশ্যই দেখাবো। সেই গণনাটা করে তোমরা যখন নিজের অঙ্ক করবে, সেই গণনা করে কিন্তু তোমাদের এখানে আসতে হবে, ঠিক আছে? সেখানে কিন্তু উদাহরণের কোনো সলিউশন দেখে তোমরা নিজেরা বুঝতে পারবে না। তোমরা এটা আগে নির্ণয় করবে, এটা হচ্ছে প্রথম ধাপ। এটা থেকে তোমরা এই অনুপাতে কিন্তু অংশীদারদের মুনাফাটা বন্টন করবে, সেটা তোমাদের অবশ্যই গণনা করে নিতে হবে। যেহেতু আমি তোমাদের জন্য গণনাটা আগে করে নিয়েছিলাম আমার খাতায়, আমি সেই অনুযায়ী আমার এখানে আসছে 51,390। কিভাবে আসছে সেটা আমি এটা মুছে তোমাদের গণনা 5-এ দেখিয়ে দিচ্ছি। তবে প্রেজেন্টেশনের সুবিধার্থে এখন এটা মোছা যাচ্ছে না, আমি খাতা দেখে তোমাদের উঠিয়ে দিই, তারপর তোমাদের গণনা 5টা বুঝিয়ে দিচ্ছি। 51,000 গণনা 5 থেকে এটা নিয়ে আসলাম, 51,390, ঠিক আছে? তারপরে এই বন্টনযোগ্য মুনাফার উপর ইমন পেয়েছে 51,390। এই অনুপাতে যখন বন্টন করলাম, তারপর ইমন আর রাজন মোহনকে আবার নিশ্চয়তা দিয়েছে। সেই নিশ্চয়তার প্রেক্ষিতে যদি কোনো ঘাটতি হয় মোহনের, তারা দুইজন আবার ঘাটতিটা পূরণ করেছে। সব কাজ করার পর লাস্টে ইমনের মুনাফা আসলো 51,390 এই টাকা থেকে। রাজন পেল 34,260, 34,260। আর মোহন পেল 36,000, কারণ মোহনের নিশ্চয়তা প্রাপ্ত ছিল। অঙ্কের মধ্যে আমি দেখলাম, আমরা উদ্দীপকে লাস্টে বলা আছে যে ইমন ও রাজন মোহনকে নিশ্চয়তা দিয়েছে যে মোহন বছর শেষে তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও 36,000 টাকা কি পাবে? মুনাফা পাবে। তাহলে তার প্রাপ্ত নিশ্চয়তাটা স্থির রেখে বাকিদের মুনাফাটা ওইভাবে বন্টন করা হয়েছে। প্রথমে তার মুনাফাটা, মোহনের মুনাফাটা এই অনুপাতে বন্টন করে দেখেছি, আমরা গণনায় 5-এ দেখবো। যখন দেখলাম যে 36,000 আসেনি, কিছু কম হয়েছে, তখন তাদের দুইজনের মুনাফা থেকে টেনে নিয়ে এসেছি। তাদের এই 3:2 এই অনুপাতে তারা তখন ওই যতটুকু কম হয়েছে 36,000-এর, ততটুকু তারা এই অনুপাতে বন্টন করেছে, করে সেটা আবার মোহনকে দিয়ে 36,000 বানিয়েছে। আর যতটুকু তারা দিয়ে দিয়েছে ততটুকু বাদ দেওয়ার পর তাদের এসছে 51,390, 34,260। এখন আমার কথা হলো, এগুলো কিভাবে আসলো সেটা আমরা এখন গণনায় দেখবো। সেটা কিন্তু আমরা পাবো গণনা 5 থেকে, ঠিক আছে? তোমরা এগুলা ছকের মধ্যে লিখবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখছি। এখানে এটাও তোমরা কিন্তু সমাধানে দিবে না, এটা আমি বোঝার জন্য দিচ্ছি, ঠিক আছে? এটাও কিন্তু তোমরা যখন প্রেজেন্টেশন করবে অ্যাসাইনমেন্ট, সেখানে এগুলো দিবে না, এটাও কিন্তু দিবে না। এটা শুধু বোঝার জন্য এখানে দিলাম, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য শুধু এইটুকু এভাবে করলাম, এগুলো কিন্তু আমরা দিব না ছকে।
তাহলে আমাদের যোগফল আসলো 2,60,400। বন্টনযোগ্য মুনাফাটা হচ্ছে ব্যালেন্স। 2,60,400 থেকে আমরা যেটা প্রথমে নির্ণয় করলাম না, এই ব্যালেন্সটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। ব্যালেন্স বের করব। ব্যালেন্সটা আমরা আউটার কলামে আগে লিখবো, লিখে ছকটা আমরা ক্লোজ করে দিব। এখন এই বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা গণনা 5-এ গণনা করে তারপর আমরা ভিতরে প্রত্যেক অংশীদারদের মুনাফাটা অ্যামাউন্ট বসাবো। তাহলে আমরা লাভ লোকসান বন্টন হিসাব শেষ করেছি। 51,390, 34,260, 36,000 এই তিনটা মিলে দেখো 1,21,650 হয়, যেটা আমরা প্রথমে নির্ণয় করেছিলাম। ঠিক আছে, তাহলে আমি ছকটা এখন মুছি। এটাই হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। তোমাদের অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের নমুনার মতো করে আমি একটা প্রশ্ন তৈরি করেছি 38 নম্বর উদাহরণটা নিয়ে আরো কিছু অ্যাড করে। সেইভাবেই তোমরা করবে তোমাদের অ্যাসাইনমেন্টটা। তবে অ্যামাউন্ট এবং নাম সেগুলো অবশ্যই কিন্তু অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে করবে। অ্যামাউন্টগুলো অ্যাসাইনমেন্ট থেকে নিবে, সেইভাবে ক্যালকুলেশন করবে। আর এখানে নামগুলো অ্যাসাইনমেন্ট থেকে নিয়ে সেভাবে করবে। উপরের নাম শিরোনাম সেইভাবে তোমরা দিবে। এটা তো আমি তোমাদের একটা নমুনা দেখালাম, উদাহরণ দেখালাম, যাতে এই নিয়মটা ফলো করে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারো। বি কেয়ারফুল, ঠিক আছে? তাহলে না বুঝে যারা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট করে ফেলেছো তাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই, আমি জানি না যদি এরকম হয়ে থাকে তাহলে ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুযায়ী টাকার অ্যামাউন্ট এবং নাম নিয়ে ঠিক আছে। কিন্তু এর মতো যদি না হয় তাহলে অবশ্যই পরে আবার নতুন করে তোমরা অ্যাসাইনমেন্টটা করো। যেহেতু এখনো জমা দেওয়ার মতো অবস্থা হয়নি কলেজে গিয়ে, তাহলে তোমাদের এখনো সুযোগ আছে বাসায় বসে করার। এখন আমরা ছকটা মুছি। আশা করি লাভ লোকসান বন্টন হিসাবটা তোমরা উপস্থাপনটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। আমরা এখন গণনা 5-এ যাই। এই তিনটা অ্যামাউন্ট আমরা এখন বের করবো। বি কেয়ারফুল, এই তিনটা অ্যামাউন্ট কিন্তু আমরা এখনো করিনি। ঠিক আছে, আমি যেহেতু আগে সলিউশন করেছি তাই আমি বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এখনো বুঝতে পারো না এটা কিভাবে এসছে। তাই তোমরা আগে নিজেরা এই অ্যামাউন্টটা বের করে নিজেদের মতো করে নিয়ম গণনা 5টা দেখে সেই অনুযায়ী করে কিন্তু এখানে অ্যামাউন্টটা বসাবে। ঠিক আছে, তাহলে আমি ছকটা মুছলাম। ছকটা মুছে আমি তোমাদের গণনা 5টা বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখো। গণনা 5, অংশীদারদের মুনাফার অংশ নির্ণয়। এখানে বন্টনযোগ্য মুনাফা আমরা পেয়েছি লাভ লোকসান বন্টন হিসাব থেকে 1,21,650, যেটা লাস্ট আমরা ব্যালেন্স নির্ণয় করেছি, আউটার কলামে লিখেছিলাম। এখন তিনজনের মুনাফার অংশটা আমরা কিভাবে পেয়েছি, ওইখানে আমরা লিখেছিলাম 51,390, ইমনের এখানে, রাজনের এখানে লিখেছিলাম 34,260, মোহনের এখানে লিখেছিলাম 36,000। কিন্তু এই অ্যামাউন্টগুলো কিভাবে আসছে সেটা আগে গণনা 5 করলে তারপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে যেহেতু মোহন এখানে নিশ্চয়তা পেয়েছে যে তার বেতন তার মুনাফা 36,000 টাকার কম হবে না, অর্থাৎ 36,000 টাকা পাবে, সেক্ষেত্রে আগে মোহনের অংশটা নির্ণয় করে দেখতে হবে তার অ্যামাউন্ট 36,000 হয়েছে কিনা। যদি 36,000 হয় তাহলে আমরা 36,000 বসিয়ে বাকি দুইজন অংশীদারের মুনাফাটা তাদের আনুপাতিক হারে বন্টন করে বসিয়ে দিলে হবে। কিন্তু যদি দেখি মোহন 36,000-এর কম পেয়েছে, ঠিক আছে, বেশি পেলে তো কথাই নেই, একই হবে। কিন্তু যদি কম পেয়ে থাকে 36,000-এর কম, তাহলে কিন্তু এখানে বাকি দুইজন অংশীদার যারা তাকে নিশ্চয়তা দিয়েছিল, নিশ্চয়তা বা প্রত্যাভূতি দিয়েছিল, তোমরা নিশ্চয়তা বা প্রত্যাভূতির বিষয়টা টপিক নাম্বার 2.34 এই টপিকটা খুব ভালো করে পড়বে, তাহলে এই ক্যালকুলেশনটা বুঝবে যে নিশ্চয়তাকে প্রত্যাভূতি বলা হয় এই চ্যাপ্টারের জন্য অংশীদার ব্যবসার ক্ষেত্রে। সেক্ষেত্রে ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়, বা একজন অংশীদার নিশ্চয়তা দিলে কেমন করে দেখাতে হয়, যৌথভাবেও নিশ্চয়তা দিলে কেমন করতে হয়, সেটা কেমন করে ক্যালকুলেশন করতে হয়। তাহলে যে নিশ্চয়তা পেয়েছে 36,000 পাবে, তাহলে তার মুনাফার অংশটাকে আমরা নির্ণয় করে দেখবো। তাহলে মোহন, আমাদের বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,21,650, এটাকে যদি আমরা মোহনের অনুপাত অনুযায়ী আমরা বন্টন করি বা ক্যালকুলেশন করি, তাহলে মোহনের অনুপাত ছিল, লাস্টে ছিল 3:2:1, 1 ছিল মোহন। তাহলে 6 ভাগের 1 ভাগ হচ্ছে মোহন পাবে। এই 1,21,650-এর 6 ভাগের 1 ভাগ যদি মোহন পায়, টাকা আসে 20,275। তাহলে কিন্তু 36,000 হয়নি, মোহনের 36,000 পাওয়ার কথা হয়নি। তাহলে এখানে 36,000 তাকে অবশ্যই পেতে হবে। আর কত টাকা হলে সে 36,000 পাবে? মোহন কিন্তু 36,000-ই পাবে, এর কম না। বেশি হইলে ক্যালকুলেশন অনুযায়ী বেশি হলে সমস্যা নাই, বা সমান হলে সমস্যা নাই। যেহেতু কম হয়েছে, কম হলে তাকে 36,000 অবশ্যই বানাতে হবে। কিভাবে বানাতে হবে? এই দুইজনের মুনাফা থেকে আনুপাতিক হারে টাকা নিয়ে এসে বাকি ঘাটতিটুকু, কম অংশটুকু তাকে পূরণ করতে হবে তার। ঠিক আছে, তাহলে এখানে যোগ করব কতটুকু, যোগ
কতটুকু হলে 36,000 হয়, যোগ ইমন ও রাজনের কাছ থেকে প্রাপ্ত নিশ্চয়তা। ইমন ও রাজন মিলে বাকি কম অংশটুকু তার পূরণ করে 36,000 বানাবে। ইমন ও রাজনের নিকট হতে প্রাপ্ত নিশ্চয়তা, কারণ তারা দুইজনে নিশ্চয়তা দিয়েছিল মোহনকে যে তোমার মুনাফার অংশ 36,000-এর কম হবে না, 36,000 হবে। তাহলে কতটুকু লাগবে 36,000 বানানোর জন্য? 36,000 থেকে 20,275 বাদ দাও। আমার ক্যালকুলেশনে এসছে, তোমরা ক্যালকুলেটরে দেখো, 15,725। ঠিক আছে, 15,725 করার পর আমার এখানে 36,000 এসছে, যেটা এখন কি এই 36,000 টাকা আমরা লাভ লোকসান বন্টন হিসাবে মোহনের অধীনে দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মোহনের অংশ, বন্টনযোগ্য মুনাফার অংশে দেখিয়েছিলাম এই 36,000। কারণ উদ্দীপকে বলা আছে 36,000 সে পাবে, কিন্তু কিভাবে পাবে, এটা কেন আমরা করলাম সেটা এখন বুঝবে। কারণ এটা যদি আমরা না নির্ণয় করতাম তাহলে তাদের বন্টনযোগ্য মুনাফার টাকাটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যেত না, যেহেতু তারা নিশ্চয়তা দিয়েছে। এখন আমরা দেখব ইমনের এই 15,725 টাকা কিন্তু মোহনের হিসাবে কম পড়েছিল, যেটা এখন ইমন ও রাজন মিলে তাদের বন্টনযোগ্য মুনাফা থেকে কেটে নিয়ে এসে এখানে অ্যাড করেছে। এখন ইমন কত দিয়েছে আর রাজন কত দিয়েছে, যে দুইটা মিলে 15,725 এসছে। এখন আমরা সেটা দেখব। তাহলে এখানে আসে 60,825। ঠিক আছে, এটা এইভাবে করলে, কারণ ইমনের অংশ হচ্ছে 6/3 3:2:1, 6/3 পাবে বন্টনযোগ্য মুনাফার ইমন। তাহলে 60,825, কিন্তু এটা হচ্ছে তার মুনাফা বন্টনের অনুপাত। কিন্তু যেহেতু সে নিশ্চয়তা দিয়েছিল মোহনকে, তাই তার আনুপাতিক হারে এখন 15,725 টাকাকে আনুপাতিক হারে এখন ভাগ করে নিতে হবে ইমন আর রাজনের মধ্যে। বাদ মোহনকে প্রদত্ত নিশ্চয়তা। যেহেতু ইমনের হচ্ছে 3 আর রাজন হচ্ছে 2, তাহলে তারা দুইজন যেহেতু মুনাফাটা বন্টন করছে, মুনাফার অংশটা তাকে মিটিয়ে দিচ্ছে, তাহলে তাদের অনুপাত হচ্ছে 3:2, এটা হচ্ছে 5। ঠিক আছে, 2, তাহলে এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ হচ্ছে সে, 5 ভাগের 3 ভাগ হচ্ছে রাজন। নিশ্চয়তা তাহলে কতটুকু কম পড়েছে? 15,725 ঘাটতি ছিল মোহনের, এটাকে এখন ইমন 5 ভাগের 3 ভাগ দিয়ে পূরণ করবে তাদের আনুপাতিক হারে। এটা তাদের আনুপাতিক হার আর এটা তার আনুপাতিক হার, দুইজনের হচ্ছে টোটাল 5 অংশ, 5 ভাগের 3 ভাগ দিয়ে করলে এখানে হয় 9,435। এটা কিন্তু আমরা বাদ দিচ্ছি। এটা 60,825 পাওয়ার কথা ছিল ইমনের, কিন্তু সে যেহেতু নিশ্চয়তা দিয়েছে সেই কারণে 9,435 এইভাবে বের করে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে 51,390। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছো? লাভ লোকসান বন্টন হিসাবে আমরা দেখবা ইমনের অ্যামাউন্টে গিয়ে আমরা 51,390 লিখেছি আর 36,000 লিখেছি মোহনের। এখানে রাজনেরটাও আমরা এইভাবে করব। রাজনের আসছে 40,550, কিন্তু যেহেতু সে এখানে ঘাটতি আছে, মোহনকে নিশ্চয়তা দিয়েছিল সেও, তাই তার ঘাটতিটা তার অনুপাতে সে বন্টন করবে। এখন ঘাটতি হচ্ছে 15,000 মোহনকে প্রদত্ত নিশ্চয়তা। 15,725, এটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ আনুপাতিক হার। ঠিক আছে, 5 ভাগের 2 ভাগ। এখানে আসে 6, 2, 9, 0। বাদ দেওয়ার পর আসে 34,260। এটাও কিন্তু তোমরা লাভ লোকসান বন্টন হিসাবে শেষে যেও, গিয়ে দেখবা আমরা রাজনের অ্যামাউন্টে 34,260 লিখেছি। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো এই 3টা অ্যামাউন্ট কিভাবে এসছে, যেটা আমরা লাভ লোকসান বন্টন হিসাবে লাস্টে বসিয়েছি। প্রথমে আমরা ব্যালেন্স নির্ণয় করেছি, সেই ব্যালেন্সটাকে আমরা এইভাবে তাদের আনুপাতিক হারে বন্টন করেছি প্রত্যেকের নামে। বন্টন করার পরও কাজ বাকি থেকে যায়, কারণ তারা দুইজন মিলে মোহনকে নিশ্চয়তা দিয়েছিল। মোহনের যে নিশ্চয়তা দিয়েছিল সেই অনুপাতে মোহন পায়নি, সেই পরিমাণ পায়নি, তাই যতটুকু কম পেয়েছে, নিশ্চয়তা দেওয়ার একটা নিয়ম আছে যে ঘাটতি হলে বা কম হলে তারা তাদের বন্টনের আনুপাতিক হারে ওই ঘাটতিটুকু পূরণ করবে। অর্থাৎ তোমরা এখন যোগ করে দেখো 9,435 আর 6,290। ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু 15,725 হয়। এটা তারা পূরণ করেছে তাদের আনুপাতিক হারে মুনাফা বন্টনের।
আর যদি তারা নিশ্চয়তা না দিত তাদের মুনাফা এইটা এইটা আর এটাই থাকতো, এই তিনটা থাকতো। ঠিক আছে, প্রথম অঙ্কটুকু 1টা 2টা 3টা, এখানে আর 36,000 টাকাও আসতো। অন্যান্য অঙ্কগুলো নিশ্চয়তা ছাড়া অন্য যেসব অঙ্ক আছে দেখবার নর্মালি বন্টন করা হয়েছে। আশা করি তোমরা গণনাটা বুঝেছো এবং যে 5টা গণনা তোমরা 5টা গণনা একসাথে রাখবে আর ছকটাও নিশ্চয়ই বুঝেছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সমাধান খ এবং গ করব, আর এই ক্লাসটা সঠিকভাবে দেখে বুঝে তারপর তোমরা অ্যাসাইনমেন্টের কাজ করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।